আজ আমি তোমাদের আরো একটি দ্বাদশ শ্রেণীর ইতিহাসের পাঠ নিয়ে আলোচনা করছি। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি প্রথম অধ্যায়ে জনশ্রুতির বিভিন্ন ভাগগুলির কথা। সেই জনশ্রুতির একটি ভাগ, অন্যতম ভাগ হচ্ছে আমাদের 3 নম্বরে রয়েছে যেটি, সেটা হচ্ছে লোককথা। ইংরেজিতে যাকে বলা হচ্ছে ফকটেলস। বিভিন্ন দেশে বিভিন্ন সমাজে প্রচলিত বিভিন্ন বিষয়কে নিয়ে বা লোক ঐতিহ্যকে নিয়ে এই সমস্ত গল্পগুলি রচিত হয়েছে। যাই হোক, সেগুলি আমরা আসছি। মানব সমাজে যে গোষ্ঠীবদ্ধ জীবন আমরা দেখতে পাবো আদিম সমাজে একেবারে, সেই গোষ্ঠীবদ্ধ জীবন শুরু করার পরেই মূলত আমরা দেখতে পাবো এই লোককথা কাহিনীগুলির উৎপত্তি হয়েছে বলে অনেক ঐতিহাসিক মনে করে থাকে। যাই হোক, এরপরে আসছি আমরা সেই লোককথা বা ফকটেলস কাকে বলা হচ্ছে। লোককথা হচ্ছে, যদি সাধারণভাবে আমরা বলি, লোকমুখে প্রচলিত কথাই হচ্ছে সাধারণভাবে লোককথা। তবে একটু যদি আমরা ভেঙে বলি লোককথা কাকে বলে, তাহলে আমরা দেখতে পাবো লৌকিক ঐতিহ্য বা লোকমুখে প্রচলিত যে সমস্ত ঐতিহ্য ঘটনাগুলি তাদেরকে নিয়ে যে কাহিনী গড়ে উঠেছে সেগুলিকে বলা হচ্ছে সাধারণভাবে লোককথা। অর্থাৎ এক কথায় আমরা যদি বলি, সেখানে দেখতে পাবো, বা যদি আমরা লোককথার সংজ্ঞা নির্ণয় করতে যাই, তাহলে আমরা দেখতে পাবো বিশেষ করে যে বিষয়গুলি রয়েছে সেখানে লৌকিক কাহিনীকে নিয়ে গড়ে ওঠা বিভিন্ন বীর গাথা বা রূপকথা ও পশু কথা যেগুলি গড়ে উঠেছে সেগুলিকে একসঙ্গে বলা হচ্ছে লোককথা। এই লোককথা নিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন তথ্য বা বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে আমরা পাবো কার্ল টমলিনসন ও ক্যারল লিঞ্চ ব্রাউন। এদের মধ্যে আমরা দেখতে পাবো যে মানুষের জীবন এবং কল্পনার সংমিশ্রণে যেসব গল্প কথা গড়ে উঠেছে তাই হলো লোককথা। তাহলে কি, মানুষের জীবন এবং কল্পনার সংমিশ্রণে, মানুষের জীবনে যে সমস্ত ঘটনা ঘটেছে সেই সমস্তগুলি কল্পনার সংমিশ্রণ ঘটিয়ে যে গল্প কথা বা গল্প বা কাহিনী গড়ে উঠেছে সেগুলিকে তিনি বলেছেন যে লোককথা। তাহলে যাই হোক, এই লোককথা আমরা দেখতে পাবো তাতে বিভিন্ন বিষয় রয়েছে। মানুষের লৌকিক ঐতিহ্য, লোকমুখে যেগুলি প্রচলিত রয়েছে, কোন একটা বিশেষ অঞ্চলে বিশেষ সমাজের মধ্যে যে কাহিনী বা ঐতিহ্য প্রচলিত ছিল তাকে কেন্দ্র করেই আমরা দেখতে পাবো এই লোককথাগুলি গড়ে উঠেছে। এতে কিন্তু আমরা কোনো ধর্মীয় বিষয়বস্তু, পৌরাণিক কাহিনী মতো দেখতে পাবো না। এটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সুখ দুঃখ, আনন্দ, হাসি গল্প ইত্যাদি কাহিনীর কথাই মূলত আমরা দেখতে পাবো। এই লোককথার শ্রেণী বিভাগ করতে গিয়ে কিছু কিছু ঐতিহাসিক বলেছেন যে শ্রেণী বিভাগের ক্ষেত্রে আমরা পাবো, সেক্ষেত্রে হচ্ছে যেমন হচ্ছে রূপকথা গল্প রয়েছে, তেমনি আমরা পাবো পশু কথা, তাছাড়া আমরা পাবো আরো একটি বিষয় যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পরিকথা। পরিকথা রয়েছে। এইরকম এই 3টি শ্রেণীতে ভাগ করেছেন। পশুকে কেন্দ্র করে কিছু গল্প কথা গড়ে উঠেছে, পরিদের নিয়ে বেশ কিছু গল্প কথা রয়েছে, আবার তেমনি রূপকথার বিষয় নিয়ে গল্প গড়ে উঠেছে। যেমন রূপকথাকে নিয়ে আমরা পাবো বিশেষ করে আমাদের দেশে ঠাকুরমার ঝুলি যে বিভিন্ন গল্পগুলির কথা, তার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ, আমরা আজও সেটাকে বিশেষ করে দেখতে পাই, সেটা হচ্ছে সাত ভাই চম্পার গল্প। যাই হোক, এরকম বিভিন্ন আমরা উদাহরণগুলি পাবো। তেমনি ভাবে আরব রজনীতেও আমরা পশু কথার কথা পাই, পরীর কথা পাই, ইউরোপের বিভিন্ন দেশগুলির কথা তাতে, বা ঠাকুরমার ঝুলিতেও আমরা পাবো বিভিন্ন গল্পগুলির কথা। তাহলে এই লোককথার শ্রেণী বিভাগে আমরা পাবো রূপকথা, পশু কথা এবং পরীর কথা। যাই হোক, এরপরে আসছি আমরা সেই লোককথার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি নিয়ে। এই লোককথারও বেশ কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি বা বৈশিষ্ট্য দেখা যায়। সেই বৈশিষ্ট্যগুলি নিয়ে যদি আমরা আলোচনা করি, সেখানে দেখতে পাবো বেশ কিছু বৈশিষ্ট্য আমাদের রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলির কথায় প্রথমে যদি আমরা আসি, সেটা হচ্ছে এই লোককথার একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অলিখিত কাব্যগ্রন্থ। এইগুলি কোনো লিখিত নয়, তবে আমরা দেখা যায় পরবর্তীকালে বিভিন্ন দেশে বিভিন্ন সাহিত্যিক গবেষক তারা বিভিন্ন দেশে বা বিভিন্ন অঞ্চলে এই লোককথাগুলিকে তারা সংকলিত করে তার লিখিত রূপ দান করেছেন বর্তমান কালে। যাই হোক, তবে মূল বৈশিষ্ট্য হচ্ছে এই লোককথাগুলি হচ্ছে অলিখিত।
দ্বিতীয়ত হচ্ছে এই লোক ঐতিহ্য। এই গল্পকথা লোককথার আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে লোক ঐতিহ্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হিসাবে পাবো লোক ঐতিহ্যের কথা। বিভিন্ন দেশে আমরা দেখতে পাবো বিভিন্ন লৌকিক ঐতিহ্যকে নিয়ে এই লোককথাগুলি গড়ে উঠেছে, যাদের মধ্যে আমরা পাই বিশেষ করে যে গল্পগুলির কথা। যেমন আমরা দেখা যায় বিশেষ করে মানুষের দৈনন্দিন জীবনে যেগুলি গড়ে উঠেছে, সেই দৈনন্দিন জীবনের যে সমস্ত ঘটনাগুলির কথা, যেমন মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন সুখ দুঃখ রয়েছে, আনন্দ বেদনা রয়েছে, তেমনি মিলন বিরহ রয়েছে। এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে মূলত লোক ঐতিহ্যগুলিকে নিয়ে মূলত আমরা দেখতে পাবো এই সমস্ত লোককথার কাহিনীগুলি গড়ে উঠেছে। তাই লৌকিক ঐতিহ্য বা লোক ঐতিহ্য হচ্ছে এই লোককথার আরেকটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। 3 নম্বরে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে এই লোককথাগুলির কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মানুষ। এতে কিন্তু কোনো ঐশ্বরিক চরিত্র বা কোনো দেব চরিত্রের কথা বলা হয়নি। এই লোককথাগুলির কেন্দ্রীয় চরিত্র হিসাবে আমরা পাবো মানুষের কথা, মানব জীবনের কথা। তাই মানুষই হচ্ছে এই কেন্দ্রীয় চরিত্র হিসাবে লোককথাগুলিতে রয়েছে। কারণ আমরা আগেই বললাম মানব জীবনের বিষয়বস্তু কথাই হচ্ছে এই সমস্ত লোককথাগুলির বিষয়বস্তু। তাই আমরা দেখতে পাবো কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মানুষ। তবে আমরা দেখা যায় অনেক ক্ষেত্রে এই কাহিনীর অন্তরালে কিছু রূপক বা রূপকথা বা এই রূপক ধর্মিতার আশ্রয় নেওয়া হয়, বা রূপকের আশ্রয় নেওয়া হলো, তার মধ্যে কিন্তু মানুষই হচ্ছে মানব চরিত্রকেই তার মধ্যে তুলে ধরা হয় এবং মানুষের দুঃখ যন্ত্রণার কথা, মানুষের দৈনন্দিন জীবনের কথা এতে তুলে ধরা হয়েছে। তেমনি চতুর্থত হিসাবে আমরা পাবো, দেখতে পাবো এর বৈশিষ্ট্য হিসাবে 4 নম্বরে যদি দেখি বিষয়বস্তু বা ঘটনার প্রাধান্য। বিষয়বস্তু বা ঘটনার আমরা প্রাধান্য দেখতে পাবো এর মধ্যে। এই প্রত্যেকটি কাহিনীর মধ্যে আমরা দেখতে পাই বিশেষ করে যে বিষয়বস্তু বা ঘটনা এবং ঘটনার শেষে প্রত্যেকটি লোককথার মধ্যে মিলনান্ত চরিত্র তার মধ্যে ফুটে উঠেছে। তাই এই বিষয়বস্তু ঘটনার প্রাধান্য আমরা দেখতে পাই প্রত্যেকটি লোককথাতে। একটা নির্দিষ্ট বিষয় বা ঘটনাকে কেন্দ্র করে মূলত এই কাহিনীগুলি বা এই লোককথার কাহিনীগুলি তৈরি হয়েছে। তাই বিষয়বস্তু ঘটনার প্রাধান্য আমরা দেখতে পাবো এর একটি অন্যতম বৈশিষ্ট্য। 5 নম্বরে যদি আমরা দেখি এই সমস্ত ঘটনাগুলি সবই হচ্ছে বলা চলে নীতি কথামূলক। প্রত্যেকটি লোককথাতে আমরা পাবো নীতি কথা রয়েছে এবং যা মানুষকে পরবর্তীকালে শিক্ষাদান চলার পথে শিক্ষাদান করে থাকে। তাই সেদিক থেকে আমরা যদি দেখি এই ঘটনার আরেকটি এই লোককথাগুলির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এগুলি সবই হচ্ছে নীতি কথামূলক বা শিক্ষাদানমূলক। তেমনি ভাবে 6 নম্বরে আমরা পাবো এটি অতি প্রাকৃতিক বিষয়। এই এর আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই কাহিনীগুলি অতি প্রাকৃতিক বিষয়। এতে রয়েছে, এতে যেমন আমরা কোনো ঐশ্বরিক ঘটনার কথা দেখতে পাই না, তার মধ্যে বিভিন্ন প্রাকৃতিক বিষয় ঘটনার কথা রয়েছে। প্রাকৃতিক ঘটনা বলতে আমরা দেখতে পাবো বিশেষ করে যে সমস্তগুলির কথা বলা হয়েছে মানুষের সেই প্রাকৃতিক যে সমস্ত বিষয়বস্তু, যেমন ডাইনি, ভূত, প্রেত, পরীদের কথা, রাবণের কথা, দৈত্যদের কথা, দানবের কথা, এরকম বিভিন্ন এই প্রাকৃতিক বিষয়কে কেন্দ্র করে এই লোককথাগুলির কাহিনীগুলি গড়ে উঠেছে। তাই আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই অতি প্রাকৃতিক বিষয়। এগুলির মধ্যে আমরা দেখতে পাবো অতি প্রাকৃতিক যে প্রাকৃতিক বিষয়বস্তু রয়েছে, তাহলে অতি প্রাকৃতিক বস্তুর কথায় বা কাহিনীর কথায় এই লোককথাগুলিতে গড়ে উঠেছে। আর আরো একটি বিষয় আমরা পাবো বিশেষ করে 7 নম্বরে আমরা পাবো যেটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য, সেটা হচ্ছে অনির্দিষ্ট স্থান কাল পার্থক্য। এর আরেকটি বৈশিষ্ট্য, কোন নির্দিষ্ট স্থান বা কাল বা পাত্র হিসাবে সেগুলি তৈরি হয়নি। অনির্দিষ্ট কাল বা স্থান বা পাত্র হিসাবে এই কাহিনীগুলি তৈরি হয়েছে। এই কাহিনীগুলির শুরু যে লাইন দিয়ে বা যে সমস্ত যেভাবে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো অধিকাংশ কাহিনীতে রয়েছে। এখন এখানে আমরা দেখতে পাবো যে বিষয়টি লাইনটি সেটা হচ্ছে একদা এক দেশে এক রাজা বাস করত। একদা এক দেশে এক
রয়েছে একদা এক সময়, কোনো নির্দিষ্ট সময় দেওয়া নেই। এক দেশে, কোন দেশের কথাও কিন্তু এখানে উল্লেখ করা নেই। একটি দেশের কথা বলা আছে, কিন্তু সেখানে কোন দেশের নাম বা কোন অবস্থান সেটা বলা হয়নি। আবার ঠিক তেমনিভাবে এক রাজা বাস করত, এক রাজা, কোন সময় কোন রাজা তার নাম কিন্তু দেওয়া নেই। তাই এখানে অনির্দিষ্ট রয়েছে, স্থান রয়েছে, কাল রয়েছে, পাত্র, ব্যক্তি, সেখানে তার কথা অনির্দিষ্ট, সবগুলোই কিন্তু অনির্দিষ্ট। কোনো সুনির্দিষ্ট স্থান, কাল, পাত্রকে কেন্দ্র করে এই লোককথার কাহিনীগুলি কিন্তু গড়ে ওঠে। তাই প্রথম লাইনটাই হচ্ছে এগুলি কাহিনী শুরু, একদা এক দেশে এক রাজা বাস করত। এইভাবে আমরা দেখতে পাবো এই কাহিনীগুলির সূত্রপাত। তাহলে এই হচ্ছে অনির্দিষ্ট কাল, পাত্র বা স্থান রয়েছে এই লোককথার আরেকটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তাহলে এছাড়া পাবো আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় 8 নম্বরে পাবো, এই কাহিনীগুলিতে কিন্তু কোনো ধর্মীয় বিষয়বস্তুকে গুরুত্ব দেওয়া হয়নি। তাই ধর্মীয় বিষয়বস্তুর গুরুত্বহীনতা হচ্ছে এর আরেকটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। ধর্মীয় বিষয়বস্তুর গুরুত্বহীনতা, এই কাহিনীগুলিতে আমরা কোনো ধর্মীয় বিষয়বস্তুকে গুরুত্ব দিতে দেখা যায় না। যেমন পৌরাণিক কাহিনীগুলিতে ঈশ্বর নির্ভর বা ঐশ্বরিক ঘটনার কথায় বর্ণনা করা হয়েছে, এই সমস্ত লোককথাগুলিতে কিন্তু অতি মানব বা সেখানে ঈশ্বরের কথা বলা হয়নি, সেখানে সাধারণ মানুষের কথাই বলা হয়েছে। তাই ধর্মীয় বিষয়বস্তুকে বিশেষ কোনো গুরুত্ব দেওয়া হয়নি। সমাজের আর্থসামাজিক এবং সাংস্কৃতিক বিষয়কে কেন্দ্র করে মূলত আমরা দেখতে পাবো এই বিষয়, এই কাহিনীগুলি গড়ে উঠেছে। তাহলে এই লোককথার অন্যতম বৈশিষ্ট্য হিসাবে এই কাহিনীগুলি হচ্ছে অলিখিত, কোনো লিখিত আকার নেই। পরবর্তীকালে দেখা যায় বা বর্তমান কালে বহু গবেষক সেগুলিকে সংগ্রহ করে সংকলিত করে তার লিখিত রূপ দান করেছে। লোক ঐতিহ্যকে কেন্দ্র করে মূলত আমরা দেখতে পাবো এই কাহিনীগুলি গড়ে উঠেছে। তেমনি কেন্দ্রীয় চরিত্র হচ্ছে এগুলি মানুষ, বিষয়বস্তু বা ঘটনার প্রাধান্য রয়েছে এই কাহিনীগুলিতে। নীতিকথামূলক হচ্ছে এর আরেকটি বৈশিষ্ট্য, এই সমস্ত কাহিনীতে নীতিকথা বা শিক্ষাদানমূলক কাহিনীগুলো রয়েছে। অতি প্রাকৃতিক ঘটনা বা বিষয়বস্তু নিয়ে এই কাহিনীগুলি গড়ে উঠেছে। আমরা দেখতে পাবো দৈত্য, পরী, ড্রাগন, দানব বা বিভিন্ন আমরা দেখা যায় যে সমস্ত অতি মানব, ভূত, প্রেত, ডাইনি, এগুলি নিয়ে গড়ে উঠেছে। ঠিক তেমনি এগুলির আরেকটি বৈশিষ্ট্য অনির্দিষ্ট স্থান, কাল, পাত্র, যাতে কোনো নির্দিষ্টভাবে স্থান, কাল, পাত্রের বর্ণনা কিন্তু এই কাহিনীতে নেই। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ধর্মীয় বিষয়বস্তু গুরুত্বহীনতা, এতে কিন্তু কোনো ধর্মীয় বিষয়বস্তুর কথা কিন্তু বলা হয়নি। তাহলে এই হচ্ছে ছাত্রছাত্রী কিন্তু তোমাদের এই বৈশিষ্ট্যগুলির কথা। এরপরে আসছি আমরা এই লোককথার গুরুত্ব, কি কি গুরুত্ব রয়েছে। গুরুত্বের ক্ষেত্রে আমরা দেখা যায় বিশেষ করে এই লোককথাগুলি ইতিহাস নির্ভর বা ইতিহাসের কোনো প্রামাণ্য বিষয়বস্তু না পাওয়া গেলেও এই কাহিনীগুলি থেকে আমরা দেখা যায় তৎকালীন সময়ে আর্থসামাজিক সাংস্কৃতিক বিষয়ের কথা পেয়ে থাকি। তাই সেদিক থেকে যদি আমরা দেখি, সেখানে দেখতে পাবো এই লোককথাগুলিও ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। তাই বলা হয়েছে লোককথার কাহিনীগুলি ইতিহাস নির্ভর না হলেও মানুষের দৈনন্দিন জীবন বা মানুষের এই ইতিহাস জানার ক্ষেত্রে আমরা দেখা যায় বিশেষ করে অতীতকালের ইতিহাস জানার ক্ষেত্রে এই লোককথার কাহিনীগুলিও বিশেষভাবে গুরুত্বপূর্ণ বা বিশেষ গুরুত্ব রয়েছে। তাহলে সেই গুরুত্বগুলির কথা যদি আমরা আলোচনা করি, তাহলে দেখতে পাবো প্রথমে যে বিষয়টি হচ্ছে 1 নম্বরে হচ্ছে এই সমস্তগুলি হচ্ছে সমাজ সাংস্কৃতিক পরিচয়। এই লোককথাগুলি সমাজ এবং সাংস্কৃতিক সমাজ সংস্কৃতির পরিচয়। এই কাহিনীগুলি মূলত আমরা দেখি সেখানে দেখতে পাবো সুনির্দিষ্ট অর্থনৈতিক পরিমণ্ডলে এই কাহিনীগুলি তৈরি হয়েছে। কোনো এক বিশেষ অঞ্চলে, বিশেষ অর্থনৈতিক পরিমণ্ডলে বা সামাজিক পরিমণ্ডলে, সাংস্কৃতিক পরিমণ্ডলে এই সমস্ত কাহিনীগুলি গড়ে উঠেছে। তাই এই কাহিনীগুলি আমরা দেখা যায় তাতে যথেষ্ট সেই সময়ে ইতিহাসের প্রামাণ্য উপাদান না থাকলেও মূলত আমরা দেখা যায় এই সমস্ত কাহিনীগুলি থেকে তৎকালীন সময়ে সমাজ, সংস্কৃতি ও অর্থনৈতিক অবস্থার কথা আমরা জানতে পারি। তাই সেদিক থেকে এই কাহিনীগুলি বিশেষ গুরুত্বপূর্ণ। ঠিক তেমনিভাবে 2 নম্বরে আমরা পাবো অতীত ইতিহাসের ধারণা। এর আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে অতীতকালের যে ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে আমাদের এই লোককথাগুলি ধারণা দিয়ে থাকে, অতীত ইতিহাসের ধারণা দিয়ে থাকে। এই কাহিনীগুলি থেকে আমরা তৎকালীন সময় বা অতীত ইতিহাসের বেশ কিছু ধারণা পেয়ে থাকি।
যেমন বললাম সামাজিক সাংস্কৃতিক বিষয় রয়েছে, ঠিক তেমনি ভাবে তৎকালীন সময়ে কি ধরনের যে ইতিহাস তৈরি হয়েছিল বা গড়ে উঠেছিল তৎকালীন সময়ে সেগুলির কথা আমরা পাবো। বিভিন্ন দেশের যে ইতিহাস, সামাজিক ইতিহাসের কথা রয়েছে, সেই সামাজিক ইতিহাসের আভাস বা অর্থনৈতিক ইতিহাসের কথা আভাস পেয়ে থাকি। তার একটি অন্যতম প্রধান উদাহরণ হিসেবে আমরা যদি তুলে ধরি, সেখানে হচ্ছে চাঁদ সওদাগরের কাহিনী। এই চাঁদ সওদাগরের কাহিনীতে আমরা পাবো তার একটি দিক বলা হয়েছে, চাঁদ সওদাগর তার বিখ্যাত যে যেমন বাণিজ্য জাহাজ আমরা যে বলছি, সেরকম তার জাহাজ ছিল যার নাম হচ্ছে সপ্তডিঙ্গা মধুকর। এই সপ্তডিঙ্গা মধুকর নিয়ে তিনি ব্যবসা বাণিজ্য করার জন্য বেরিয়ে পড়েছিলেন। তাহলে এর থেকে আমরা দেখতে পাবো যে তৎকালীন সময়ে বাংলার বণিকরা বহু দূর দেশে ব্যবসা বাণিজ্য করতে পাড়ি দিতেন এবং তার জন্য তারা এই উন্নত মানের নৌকা ব্যবহার করতেন, সেটাও আমরা পেয়ে থাকি। তাই সেই দিক থেকে আমরা যদি দেখি, সেখানে দেখতে পাবো এই কাহিনীগুলি থেকে অতীত ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। ঠিক তেমনি ভাবে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমাদের, সেগুলি হচ্ছে দেখো 3 নম্বরে আমরা পাবো যেটা যার গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে 3 নম্বরে, সেটা হচ্ছে এই কাহিনীগুলি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মনোরঞ্জন বা শিক্ষা আনন্দদায়ক। এগুলি মনোরঞ্জনমূলক বা আনন্দদায়ক। এই কাহিনীগুলি দীর্ঘদিন ধরে লোকমুখে প্রচারিত হয়ে যুগ যুগ ধরে মানুষের মনে আনন্দ দিয়ে এসেছে। এই সমস্ত কাহিনীগুলি আজকের মতো উন্নত বৈজ্ঞানিক যন্ত্রপাতি তৎকালীন সময়ে বা যোগাযোগ ব্যবস্থার যে যন্ত্র সেগুলি আবিষ্কৃত না হয় তৎকালীন সময়ে এগুলি মানুষ আমরা দেখতে পাবো যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে মানুষকে আনন্দ দিয়েছে। তাই সেই দিক থেকে আমরা যদি দেখি, এর আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সমস্ত কাহিনীগুলি ছিল আনন্দদায়ক বা মনোরঞ্জনমূলক। তাই সেগুলি মানুষকে দীর্ঘদিন ধরে মনোরঞ্জন করে এসেছে বা আনন্দ দিয়ে এসেছে। ঠিক তেমনি ভাবে 4 নম্বরে আমরা পাবো এর যে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সেটা হচ্ছে নৈতিক মূল্যবোধ জাগরণে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে এই কাহিনীগুলি। নৈতিক মূল্যবোধ জাগরণের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো এর অসাধারণ ভূমিকা বা গুরুত্ব রয়েছে। নৈতিক জাগরণের ক্ষেত্রে আমরা যদি দেখি, সেখানে দেখতে পাবো এই কাহিনীগুলি থেকে বেশ কিছু নীতিমূলক শিক্ষা বা শিক্ষাদানমূলক বিষয় আমরা জানতে পারি, যেগুলি জানার ফলে শিশু কিশোর মনে আগামী দিনে চলার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে থাকে বা বিশেষ দাগ কেটে থাকে এই কাহিনীগুলি, যেগুলি থেকে আমরা দেখতে পাবো বিশেষ করে ছাত্রদের মনে যেমন একদিকে আনন্দ দেয়, ঠিক তেমনি ভাবে বেশ কিছু নীতিকথামূলক বা নৈতিক শিক্ষাদানের ক্ষেত্রেও আমরা দেখা যায় বিশেষ করে এই কাহিনীগুলি বিশেষ গুরুত্বপূর্ণ, যা পরবর্তীকালে বিশেষভাবে প্রভাব বিস্তার করে থাকে। তাহলে এইগুলি আমরা পাবো। ঠিক তেমনি ভাবে আমরা দেখা যায় সেগুলি থেকে এই নৈতিক শিক্ষাদানের ক্ষেত্রে আমরা দেখা যায় এতটাই গুরুত্বপূর্ণ, তাই তৎকালীন সময়ে বিশেষ করে আমরা দেখতে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন তিনি বলেছেন, যদি তোমার ছেলেকে বুদ্ধিমান করতে চাও তাহলে তাকে এই লোককথা গল্প করতে দাও। তাছাড়া তিনি আরো বলেছেন, যদি তোমার ছেলেকে আরো বেশি বুদ্ধিমান করতে চাও তাহলে আরো বেশি করে লোককথার গল্প করতে যাও। তাহলে এইভাবে আমরা দেখতে পাবো বিখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইনও এই উদাহরণ দিয়েছেন, এই ছেলেকে বুদ্ধিমান করার জন্য লোককথার গল্প করতে দাও। তাহলে এইভাবে আমরা দেখতে পাবো এই লোককথার কাহিনী এগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ মানব জীবনে। তাই সেগুলিতে আমরা ইতিহাস নির্ভর যথার্থ আমান্য ইতিহাস না থাকলেও অতীতকালের ইতিহাস জানার একটি অন্যতম উপাদান হিসাবে বিশেষ গুরুত্বপূর্ণ। তবে এই কাহিনীগুলিতে একেবারে আমাদের নির্ভুল ইতিহাস পাওয়া যাবে তা নয়, তার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু অনেক ভুল তথ্য আমাদের কাছে উঠে আসতে পারে। তাই সেদিক থেকেও আমাদেরকে সাবধান বা সতর্কতা অবলম্বন করতে হবে। তবুও আমরা বলতে পারি এই সমস্ত লোককথার কাহিনীগুলি থেকে আমরা যে ইতিহাস পেয়ে থাকি সেগুলি যথার্থভাবে তৎকালীন সময়ে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য আমাদেরকে সরবরাহ করে থাকে। তাই সেদিক থেকে আমরা যদি দেখি, জনশ্রুতি হলেও বা জনশ্রুতির একটি অন্যতম অঙ্গ হলেও এই লোককথাগুলিও ইতিহাসের একটি অন্যতম প্রধান উপাদান। তাই প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ বলছি, এখান থেকেও আমাদের এই জনশ্রুতির একটি উপাদান হিসাবে লোককথার বৈশিষ্ট্য বা লোককথার কাকে বলে, লোককথার গুরুত্ব কি ছিল, এভাবেও প্রশ্ন হতে পারে। তাই তোমরা সেদিক থেকেও একটু এটাকে লক্ষ্য রাখবে। ধন্যবাদ।
you.